হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্তাকি পাঠশালা ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। এসে রাইটিং এর ক্লাসে আবার একবার তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে এসে রাইটিং যে বিখ্যাত মানুষটিকে নিয়ে লিখতে চলেছি তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছিলেন। দেশের প্রতি ভালোবাসা, অন্যায়ের সাথে আপোষ না করার এই যে স্পিরিট, এটা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর মধ্যে আমরা দেখেছি এবং সেটা বর্তমান প্রজন্মকেও এবং পরবর্তী আরও অনেক প্রজন্মকে কিন্তু ইন্সপায়ার করবে। শুরু করছি আজকে এসে রাইটিং নেতাজি সুভাষচন্দ্র বসুর ওপর। Write an essay in English on Netaji Subhash Chandra Bose. Netaji Subhash Chandra Bose's life is a story of struggle. তুমি বলতে পারো লড়াই, তার জীবনটা জুড়েই কিন্তু আমরা অনেক লড়াই দেখতে পেয়েছি, তাই তো? স্টোরি অফ স্ট্রাগল, লড়াইয়ের গল্প তার জীবন। ইট ইজ দ্য স্টোরি অফ আ ইয়াং ড্রিমার দ্যাট টেলস দ্য সাগা অফ কনসিয়াসনেস, স্ট্রাগল অ্যান্ড সাকসেস ইন এভরি আই। ইট ইজ দ্য স্টোরি অফ আ ইয়াং ড্রিমার। একজন ইয়াং স্বপ্ন দেখছেন, একটি কিশোর ছেলে স্বপ্ন দেখছে এবং সেই স্বপ্নটা কি বলছে? সেটা বলছে সাগা, যে গল্পগুলো রয়েছে, ঠিক আছে, একটা কন্টিনিউ হচ্ছে একটা যে গল্প, যে কাহিনী, ওকে, সেই সাগা অফ কনসিয়াসনেস, আমাদের চেতনার গল্প, স্ট্রাগল, লড়াইয়ের গল্প, অ্যান্ড সাকসেস, এবং সফলতার গল্প ইন এভরি আই। নেতাজি সুভাষচন্দ্র বসু কতটা সফল হয়েছিলেন ভারতবর্ষের স্বাধীনতা ফিরিয়ে আনতে সেটা তো বিতর্কের বিষয়, কিন্তু তার এই যে সংগ্রাম, সেটা কিন্তু আমরা বলতে পারি যে কোনো কিশোরের চোখে তার জীবনের যে চেতনা, জীবনের যে লড়াই, জীবনের যে সফলতা, তার গল্প একই কথা বলে। ওয়ান হু হ্যাজ দ্য পাওয়ার টু রিপ দ্য গ্রাউন্ড উইথ হিজ আর্মস। এবং সেই গল্পতে কি আছে? সেই গল্পে একটা শক্তি আছে, একটা ক্ষমতা আছে, যে ক্ষমতা যেন বলতে পারো তার দুটো বাহুতে এমন শক্তি দিচ্ছে যে কি করছে, সে আমাদের যে মাটি রয়েছে, মাটিকে সে চিরে দুভাগ করে দিচ্ছে। তার মধ্যে এত ইনডমিটেবল পাওয়ার রয়েছে, ঠিক আছে, যে পাওয়ারকে কখনো কেউ ডমিনেট করতে পারবে না, কেউ কখনো চেপে রাখতে পারবে না। তার মধ্যে এমন ইনডমিটেবল পাওয়ার রয়েছে, মাটিকে দুভাগ করে দিতে পারবে, এই পৃথিবীকে দুভাগ করে দিতে পারবে। অ্যান্ড ইফ হি ওয়ান্টস ফ্রিডম হি ইজ রেডি টু স্পিল হিজ ব্লাড। এবং যদি সে স্বাধীনতা চায় তাহলে সে কি করতে পারে? নিজের রক্তপাত ঘটাতেও কিন্তু সে পিছপা হবে না, সে রেডি নিজের প্রাণের বিনিময়ে সে স্বাধীনতা অর্জন করতে পারবে। থাউজেন্ডস অফ পিপল স্যাক্রিফাইস দেয়ার লাইভস অন নেতাজি's কল। এবং নেতাজির আবেদনে সাড়া দিয়ে, নেতাজির আহ্বানে সাড়া দিয়ে কয়েক হাজার হাজার মানুষ তারা কি করেছিলেন? নিজেদের জীবন স্যাক্রিফাইস করেছিলেন, উৎসর্গ করেছিলেন দেশের স্বাধীনতা আন্দোলনে। হি ক্রিয়েটেড অ্যান আর্মি অগেইনস্ট দ্য ব্রিটিশ ইন নো টাইম। প্রায় চোখের নিমেষে তিনি একটি সেনাবাহিনী তৈরি করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে, যেটা সেই সময়ে খুবই বিরল ঘটনা ছিল। তাহলে আমরা ইন্ট্রোডাকশন যেখানে দেখলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে কিছু জেনারেল স্টেটসমেন্ট, এবং তাহলে ইন্ট্রোডাকশনে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে কিছু কথা বললাম, জেনারেল কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। তিনি কেমন ছিলেন, তিনি কিভাবে ইন্সপায়ার করেছেন, ঠিক আছে, তার জীবনটা কেমন ছিল, এই সমস্ত কথা। এরপরে প্যারাগ্রাফে সুভাষচন্দ্র বসুর জন্ম, তার বংশ পরিচয়, তার এডুকেশন, এগুলো নিয়ে কথা বলবো। Subhash Chandra Bose was born on 23rd January 1897 into wealth and privilege in a large Bengali family in Cuttack, Odisha. সুভাষ চন্দ্র বসু 23শে জানুয়ারি 1897 সালে জন্মগ্রহণ করেছিলেন। খুব ধনবান এবং প্রিভিলেজ, খুব সুবিধে রয়েছে তেমন বড়লোক ফ্যামিলি, অনেক কিছু সুবিধের মধ্যে মানুষ হয়েছেন, তেমন একটি বড় বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ওড়িশার কটক শহরে। 2. জানকীনাথ বোস অ্যান্ড প্রভাবতী দেবী। বাবা ছিলেন জানকীনাথ বসু এবং মা ছিলেন প্রভাবতী বসু। He went to the Ravenshaw Collegiate School in Cuttack at the age of 12. 12 বছর বয়সে তিনি র্যাভেনশা কলেজিয়েট স্কুলে যান, ভর্তি হন সেখানে পড়াশোনার জন্য। আফটার স্কুলের পরে হি ওয়েন্ট টু দি প্রেসিডেন্সি কলেজ। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করার জন্য ভর্তি হন।
but he was expelled from participating in an assault on the Professor Orton. কিন্তু প্রফেসর ওটনের ওপরে হামলার অভিযোগে তাকে কলেজ থেকে এক্সপেল করে দেওয়া হয়, কলেজ থেকে তাকে বের করে দেওয়া হয়। He did his degree with honors from the Scottish Church College in 1918. 1918 সালে তিনি কি করলেন, স্কটিশ চার্চ কলেজ থেকে তার গ্র্যাজুয়েশন পাশ করলেন অনার্স নিয়ে, এবং তিনি খুব ভালো পজিশন পেয়েছিলেন, তিনি ফার্স্ট হয়েছিলেন তার পরীক্ষাতে সেই সময়, and secured fourth position in the Indian Civil Service examination from England, এবং তারপর তার বাবা তাকে জোর করে ইংল্যান্ডে পাঠান তিনি যাতে ইন্ডিয়ান সিভিল সার্ভিস ICS পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারেন, সেখানে পড়াশোনা করেন এবং সেখানে পরীক্ষা দেন। যদিও পরীক্ষা তিনি কমপ্লিট করেননি, ফার্স্ট রাউন্ডে তিনি ফোর্থ পজিশন পেয়েছিলেন। He was unwilling to serve under the British. তিনি পরীক্ষা কমপ্লিট করেননি কারণ তিনি আনউইলিং ছিলেন, রাজি ছিলেন না, টু সার্ভ আন্ডার দ্য ব্রিটিশ, ব্রিটিশের অধীনে কাজ করতে। যে ব্রিটিশ সরকার ভারতবর্ষকে তার গোলাম বানিয়ে রেখেছে, সে ব্রিটিশ সরকারের অধীনে তিনি চাকরি করতে চাননি। তাই জন্য তিনি সিভিল সার্ভিস পরীক্ষাতে ভালো রেজাল্ট করার পরেও কিন্তু চাকরি না নিয়ে তিনি কি করলেন, ইন্ডিয়াতে ফিরে আসলেন। এরপর শুরু হচ্ছে তার পলিটিক্যাল লাইফ, তার রাজনৈতিক জীবন এবং দেশের স্বাধীনতা আন্দোলনে তার ভূমিকা। So he joined the Indian National Congress to participate in nationalist movement in 1921. তিনি 1921 সালে কি করলেন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জয়েন করলেন, ভারতীয় যে কংগ্রেস পার্টি রয়েছে সেখানে সেই পার্টি তিনি জয়েন করলেন, কারণ তিনি চাইছিলেন যে ভারতের যে স্বাধীনতা আন্দোলন চলছে সে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করবেন। He was very much influenced by চিত্তরঞ্জন দাস, বিপ্লবী চিত্তরঞ্জন দাসের থেকে তিনি অনেক বেশি প্রভাবিত হয়েছিলেন। He became the mayor of Calcutta, কলকাতা, তিনি কলকাতার মেয়র হিসাবেও নির্বাচিত হন, মেয়র হন। He was elected president of INC twice, এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে তিনি দুবার প্রেসিডেন্ট হয়েছে, সভাপতি হয়েছিলেন। কনফ্লিক্ট উইথ মহাত্মা গান্ধী মেড হিম লিভ INC, কিন্তু যখন দ্বিতীয়বার তিনি যেতেন, সভাপতি হন, তখন তার যে কাজ করার পদ্ধতি, তিনি ছিলেন এক্সট্রিমিস্ট, ওকে, আর মহাত্মা গান্ধী ছিলেন মডারেট। তো এই দুজন মানুষের মধ্যে তাদের মত পার্থক্য হয়, বিপ্লবকে এগিয়ে নিয়ে যাওয়ার যে দৃষ্টিভঙ্গি তাতে কিন্তু পার্থক্য দেখা দেয়। মহাত্মা গান্ধী অহিংসবাদের কথা বলতেন, নেতাজি সুভাষচন্দ্র কিন্তু অহিংসবাদে বিশ্বাস করতেন না। এই দুটো যে আইডিয়াজের কনফ্লিক্টে কি হলো, মহাত্মা গান্ধীর সাথে কনফ্লিক্টে নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেস ছেড়ে দিলেন। Later, he escaped in disguise from Kolkata when he was house arrested. নেতাজি সুভাষচন্দ্র বসু এরপর অনেকবার অ্যারেস্টেড হয়েছেন, বিভিন্ন কারণে তিনি জেল গেছেন, কিন্তু একবার যখন তাকে বাড়িতে, হি ওয়াজ হাউস অ্যারেস্ট, তাকে বাড়িতে গৃহবন্দী করে রাখা হয়েছিল, তখন তিনি সেখান থেকে এসকেপ করেন, পালিয়ে যান ইন ডিসগাইজ, ছদ্মবেশ ধারণ করে কলকাতা থেকে তিনি পালিয়ে যান। অ্যান্ড ভিজিটেড জার্মানি ইন 1941, এবং প্রথমে পেশোয়া যান, আফগানিস্তান, বার্লিন, এরকম করে তিনি জার্মানি পৌঁছান 1941 সালে। টু গেট অ্যাসিস্ট্যান্স, কেন জার্মানি গিয়েছিলেন? টু গেট অ্যাসিস্ট্যান্স, তিনি সাহায্য লাভের আশায়। সাহায্য লাভ কার থেকে? ফ্রম অ্যাডলফ হিটলার, নাৎজি বাহিনীর যে সেনাপতি হিটলার, তার কাছ থেকে তিনি সাহায্য লাভের আশায় তিনি জার্মানি গেলেন, এবং তিনি ভেবেছিলেন যে জার্মানি যদি ইন্ডিয়াকে তখন সাহায্য করে তাহলে ইন্ডিয়া ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারবে, কারণ তখন ব্রিটিশ সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন বিজি ছিল, বিকজ ব্রিটিশ সরকার তখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজি ছিল, ঠিক আছে। তাই জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু ভেবেছেন তখন যদি তারা ব্রিটিশদেরকে আক্রমণ করে তাহলে ব্রিটিশদেরকে হারিয়ে তার দেশকে পুনরুদ্ধার করতে পারবে। Then he went to Japan in 1943 in a submarine. কিন্তু অ্যাডলফ হিটলারের সাথে সেরকম সাহায্য যতটা তিনি ভেবেছিলেন পাবে ততটা সাহায্য তিনি পেলেন না, তাই জন্য তিনি সেখান থেকে জাপান চলে গেলেন এই 1943 সালে ইন এ সাবমেরিন, একটা ডুবো জাহাজে করে। সাবমেরিন মানে ডুবো জাহাজে করে। In Singapore, he revived the first national army, the Indian National Army, INA, also known as Azad Hind Fauj, which attacked British India during World War II. সিঙ্গাপুরে যাওয়ার পরে তিনি কি করলেন?
তখন ওখানে মোহন সিং যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন অলরেডি আইএনএ, সেই ন্যাশনাল আর্মিকে তিনি রিভাইভ করলেন, তিনি তার মানে তিনি নতুন করে ঢেলে সাজালেন ইন্ডিয়ান আর্মিকে, এবং তার নাম দেওয়া হলো আজাদ হিন্দ ফৌজ কিংবা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। এবং এই আজাদ হিন্দ ফৌজ কি করেছিল, তারা ব্রিটিশ ইন্ডিয়াকে অ্যাটাক করার প্ল্যান করলেন, কারণ তখন ইন্ডিয়া সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এতে ব্রিটিশদেরকে সাহায্য করছে, এবং ব্রিটিশরা তখন ওয়ার্ল্ড ওয়ার টুতে বিজি ছিল তারা। আ প্রভিশনাল গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়া আন্ডার বোস ওয়াজ ফর্মড ইন দি জাপানিজ অকুপাইড আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। এবং তারপর কি করা হলো, যখন আজাদ হিন্দ ফৌজ এগিয়ে আসতে লাগলো এবং তারা এশিয়াতে ঢুকলেন এবং তারা কি করলেন, জাপান দখল করলো, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে দখল করলো, তখন সেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস অস্থায়ী ভারত সরকার তৈরি করলেন, অস্থায়ী স্বাধীন ভারত সরকার তৈরি করলেন, অস্থায়ী সরকার, ওকে, প্রভিশনাল গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়া সেখানে তিনি গঠন করলেন। দি আইল্যান্ডস ওয়ার রিনেমড শাহিদ অ্যান্ড স্বরাজ। আইল্যান্ডগুলোর যে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের নামকরণ করা হলো শাহিদ, শাহিদ মানে হচ্ছে মার্টার, অ্যান্ড স্বরাজ মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা। অন 18th March 1944 ইট ক্রসড দি বার্মিজ বর্ডার। এবং 1944 সালে 18ই মার্চ কি করা হলো, আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদ হিন্দ ফৌজ তারা বর্মার যে বর্ডার, বর্মার যে সীমানা সেখানে প্রবেশ করলেন, অ্যান্ড রিচড মণিপুর, এবং মণিপুর পৌঁছলো, ওয়্যার ফ্রি ইন্ডিয়াস ব্যানার ওয়াজ রেইজড, যেখানে স্বাধীন ভারতের পতাকা ওঠানো হলো, উত্তোলন করা হলো, উইথ দি শাউটস, সেই চিৎকার, সেই স্লোগানের মধ্যে দিয়ে, জয় হিন্দ অ্যান্ড নেতাজি জিন্দাবাদ, এবং নেতাজি জিন্দাবাদ বলে স্লোগান দেওয়া হলো, জয় হিন্দ বলে স্লোগান দেওয়া হলো। এবং তখন থেকেই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের নামকরণ হলো। His slogan, "Give me blood and I will give you freedom" and "Delhi chalo" inspired the army. তার যে স্লোগান ছিল, তোমরা আমাকে রক্ত দাও, গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম, আমি তোমাদের স্বাধীনতা দেব, অ্যান্ড দিল্লি চলো, ইন্সপায়ার্ড দি আর্মি, আর্মি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে অনেকভাবে উদ্বুদ্ধ করলো, অনুপ্রাণিত করলো। ইন এ স্টাবার্ন ফাইট, তারপর ব্রিটিশদের সাথে প্রচণ্ড লড়াই শুরু হলো, স্টাবার্ন ফাইট, হাড্ডাহাড্ডি লড়াই শুরু হলো। দি আইএনএ ল্যাকিং জাপানিজ এয়ার সাপোর্ট ওয়াজ ডিফিটেড। কিন্তু সেই যুদ্ধেতে কি হলো, জাপান থেকে যে বিমানে যে সাপোর্ট আসার কথা ছিল, এয়ার সাপোর্ট, সেটা আসতে পারলো না, কারণ তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেই সময়। সেই কারণে আইএনএ কি হলো, ডিফিটেড হয়ে গেল, পরাজিত হয়ে গেল ব্রিটিশদের কাছে, অ্যান্ড ফোর্সড টু রিট্রিট, এবং পিছু হটতে বাধ্য হলো, ফোর্সড টু রিট্রিট, পিছু হটতে বাধ্য হলো। জাপান সারেন্ডারিং ইন ওয়ার্ল্ড ওয়ার টু, বোসেস ফরচুন এন্ডেড। এবং জাপান সারেন্ডারিং ইন ওয়ার্ল্ড ওয়ার টু, সরি এখানে একটা উইথ হবে, এখানে একটা উইথ হবে প্রথমে, উইথ জাপান সারেন্ডারিং ইন ওয়ার্ল্ড ওয়ার টু। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান যে সারেন্ডার করলো, জাপান যে আত্মসমর্পণ করলো, ওকে, এটার সঙ্গে সঙ্গেই বোসেস ফরচুন এন্ডেড, নেতাজি সুভাষচন্দ্রের যে ভাগ্য, যে তিনি যে প্রত্যাশা করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার, সেটা কিন্তু শেষ হয়ে গেল। ইভেন দেন হি ওয়াজ ডিটারমিন্ড টু গেট হেল্প ফ্রম রাশিয়া, কিন্তু সেখানে থেকে পিছু হাঁটার পরেও হি ওয়াজ ডিটারমিন্ড, তিনি যথেষ্টভাবে ডিটারমিন্ড ছিলেন যে তিনি রাশিয়াতে গেলে রাশিয়া থেকে, সোভিয়েত রাশিয়া থেকে তিনি হেল্প পাবেন। বাট দি ill-fated plane in which he was flying crashed in Taipei on 18th August 1945, resulting his death. কিন্তু দ্য ill-fated plane, সেই দুর্ভাগ্যজনক যে বিমানটা যাতে করে তিনি যাচ্ছিলেন রাশিয়াতে, সেই বিমান দুর্ঘটনা হয় তাইপেইতে, এবং সেটা 18th August 1945 হয়। এবং এই দুর্ঘটনাতে কি হয়, রেজাল্টিং হিজ ডেথ, এবং দুর্ঘটনাতে তার মৃত্যু হয়, রেজাল্টিং হিজ ডেথ। এভার সিন্স বোসেস ডেথ ইন দি এয়ারপ্লেন ক্র্যাশ, যবে থেকে নেতাজি সুভাষচন্দ্রের মৃত্যু হয়েছে এয়ারপ্লেন ক্র্যাশে, বিমান দুর্ঘটনায়, speculation about him has been unceasing.
স্পেকুলেশন, বিভিন্ন যে অনুমান করা হচ্ছে, স্পেকুলেশন অ্যাবাউট হিম, নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে যে বিভিন্ন অনুমান করা, তিনি কি আদৌ এখনো বেঁচে আছেন কিনা, কিংবা তিনি কি সত্যিই সেদিনকে মারা গেছিলেন, কিংবা তিনি সেখান থেকে পালিয়ে গেছিলেন, বিভিন্ন রকম কিন্তু অনুমান করা চলছে এবং সেটা কিন্তু হ্যাজ বিন আনসিজিং, বন্ধ হচ্ছে না, একের পর এক থিওরি চলছে। ডিড হি রিয়েলি ডাই ইন দ্য ক্র্যাশ, সত্যি কি তিনি বিমান ক্র্যাশে মারা গেছিলেন? হোয়াট ইফ হি সার্ভাইভ, যদি তিনি সত্যি বেঁচে থাকেন, অ্যান্ড লিভড অ্যাজ ওয়ান গুমনামি বাবা ফর ডিকেডস, এবং তিনি যদি বছরের পর বছর গুমনামি বাবা হিসেবে আমাদের মধ্যে বেঁচেছিলেন। এরকম কিন্তু আমরা দেখতে পাই যে গুমনামি বাবার একটা রহস্য রয়েছে, গুমনামি বাবার আসল পরিচয় নিয়ে কিন্তু একটা কন্ট্রোভার্সি রয়েছে এবং অনেকেই মনে করে থাকে গুমনামি বাবা আসলে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন। Multiple sightings have been reported over the years. বছরের পর বছর ধরে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গাতে নেতাজিকে দেখা গেছে বলে দাবি করা হয়েছে। মাল্টিপল সাইটিংস, বিভিন্নভাবে তাকে দেখা গেছে বলে রিপোর্ট করা হয়েছে, যেমন অ্যাট গান্ধীজ ফিউনারেল, যেমন গান্ধীজি যেদিনকে মারা গেল, গান্ধীজি যে যখন গান্ধীজিকে ফিউনারেল করা হচ্ছিল, তার সৎ কাজ করা হচ্ছিল, সেই সময়টা কিন্তু আমরা দেখতে পেয়েছি নেতাজি সুভাষচন্দ্রকে দেখা গেছিল। মিলিটারি প্যারেড ইন বেইজিং, কিংবা বেইজিংয়ে মিলিটারি প্যারেড হচ্ছিল, তখন নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেখা গেছে বলে দাবি করা হয়েছে। His qualities of character, love for country, hard labor, power of organization, bravery, sense of duty and sacrifice made him a national hero. বলছে তার যে কোয়ালিটিগুলো ছিল, চরিত্রের যে তার কোয়ালিটি, চরিত্রের যে বৈশিষ্ট্য, তার লাভ ফর কান্ট্রি, তার দেশের প্রতি ভালোবাসা, হার্ড লেবার, তার যে পরিশ্রম, পাওয়ার অফ অর্গানাইজেশন, তার যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, ঠিক আছে, সমস্ত লোক মানুষজনকে, সমস্ত সেনাবাহিনীকে একসাথে করে তাদেরকে উদ্বুদ্ধ করা, ব্রেভারি, তার যে সাহস, সেন্স অফ ডিউটি, তার যে কর্তব্যবোধ, অ্যান্ড স্যাক্রিফাইস, এবং তার যে আত্মত্যাগ, আত্মবলিদান, মেড হিমা ন্যাশনাল হিরো, এইগুলোর মাধ্যমেই তিনি ন্যাশনাল হিরো হয়ে গেছেন। Bose will continue to inspire posterity to lead the nation to greater heights. এবং নেতাজি সুভাষচন্দ্র বোস will continue, তিনি কন্টিনিউ করবেন, to inspire, উদ্বুদ্ধ করতে, posterity, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, to lead the nation to greater heights, আমাদের দেশকে, আমাদের ভারতবর্ষকে অনেক উচ্চতায় পৌঁছতে, সাফল্যের অনেক উচ্চতায় পৌঁছানোর জন্য নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে সারাক্ষণ ইন্সপায়ার করেই যাবেন। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় ডেফিনেটলি তোমরা আমাকে জানাবে, কমেন্টে লিখে বলবে, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।